ক্ষতি সাধন করেছে। এবং আজকেও যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে, আমি মনে করি তাদের পায়ের তলায় মাটি নেই। তারা তাদের নিজ নিজ এলাকায় গিয়ে তারা হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হওয়ার যোগ্যতা নেয়, কিন্তু আজকে তারা যেভাবে পিয়ার পদ্ধতি নিয়ে তারা মাঠে নেমেছে, আমি মনে করি আপনাদের যদি সাহস থাকে, আপনাদের যদি যোগ্যতা থাকে, এদেশের মানুষ যদি আপনাদেরকে পছন্দ করে, বা তার আপনার ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আপনারা আসুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু আপনারা পিয়ার পদ্ধতি দুয়া তুলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, দেশকে অস্থিতিশীল করবেন, এইটা আমরা হতে দিব না ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি মনে করি, আমি আমার নিজ দায়িত্ব থেকে আমি বলতে চাই, আমরা 16-17 বছর কিন্তু নিঃস্বার্থভাবে দল এবং দেশের প্রয়োজনে আমরা কাজ করেছি। ইনশাল্লাহ আমরা সামনের দিকেও আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে, এবং বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত যে 31 দফা, সে 31 দফা আমরা প্রত্যেক পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে আমরা এই 31 দফার সুফল কি, এই দেশে 31 দফার ভূমিকা কি, সেটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। জেড টিভিকে ধন্যবাদ জানাই এবং জেড টিভির সাথে যারা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার বক্তব্য নেওয়ার জন্য। আমি বিশেষ করে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট তো আজকে সৃষ্টি হয়নি বা আজকের দিনে সৃষ্টি হয়নি, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের যে দীর্ঘ পথ চলা, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে আসলে বিগত অর্থাৎ 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, নির্বাচনী যে নতুন করে চিন্তার চেতনার একটা আবির্ভাব হয়েছে, সেটা আসলে বিএনপি মূলত একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি সবসময় চায় যে একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটা স্বাভাবিক গণতান্ত্রিক দেশে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, যে কোনো মতে, যে কোনো পথের মানুষদেরকে। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে যে রাজনৈতিক পথ উন্মোচন করে দিয়েছিল, সেটা আসলে আপনার বিগত সময় কিন্তু ফ্যাসিস্ট এবং যে শেখ হাসিনার নেতৃত্বে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন শুধু পক্ষপাত বা অর্থাৎ একক নির্বাচন হয়েছে, অর্থাৎ তারা তাদের আওয়ামী লীগ সহ তাদের সমমনা রাজনৈতিক দলদেরকে নিয়ে শুধু তারা ভোট করেছে বা নির্বাচনে তফসিল ঘোষণা করেছে, নির্বাচন হয়েছে, সেটা হচ্ছে এক কেন্দ্রিক মাত্র। আর বৃহৎ একটি অংশকে বাইরে রেখে তারা যে নির্বাচন করছে, সেটা প্রহসনের নির্বাচন। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে জনগণকে বাইরে রেখে যে নির্বাচন হয়েছে বিগত সময়, সেটা নিয়ে ছিল দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ, এবং সেটা আসলে কোনো অবস্থায় এদেশের মানুষ গ্রহণ করেনি এবং মানুষ ভোট কেন্দ্র যায়নি। ভোট কেন্দ্র না যাওয়ার কারণে বা মানুষকে উৎসব মুখর নির্বাচনমুখী না করতে পেরে তারা কিন্তু দিনের ভোট রাত্রে করেছে এবং বাক্স ভর্তি করেছে, সেটা আপনারা দেখেছেন, সেটা গণমাধ্যমের আপনারা ছিলেন ওখানে, মাঠে আপনারা সরজমিনে দেখেছেন। সেটা আসলে এদেশের মানুষ আসলে চায় একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যেটা হবে ব্যালটের মাধ্যমে। এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে নির্বাচন দিতে শিখেছে। বিগত সময় কিন্তু 4টি নির্বাচনে, আর 2008 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনগুলো মোটেই জনসম্পৃক্ততা ছিল না, এবং জনগণকে ডিঙ্গিয়ে বা জনগণকে উপেক্ষা করে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে একটি, আমি মনে করি এটা ছিল প্রহসনমূলক নির্বাচন। এটা ছিল শুধু রাষ্ট্রকে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাকে কুক্ষিগত বা রাষ্ট্রকে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাকে বিভিন্নভাবে তারা কুক্ষিগত করার জন্য এই নির্বাচন হয়েছিল। নামে মাত্র নির্বাচন হয়েছিল, এখানে কোনো মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না, ভোটারদের কোনো উপস্থিতি ছিল না। শুধুমাত্র তারা তাদের বিজয়কে নিশ্চিত করার জন্য তারা নামে মাত্র একটা নির্বাচন দিয়েছে। সেই নির্বাচন দেশে বিদেশে প্রশ্নবিদ্ধ হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, শুধু প্রশাসনও নির্ভর করে বা রাষ্ট্রের বাহিনীকে দিয়ে তারা যেভাবে জোরপূর্বকভাবে জনগণের উপর
জনগণের উপর মিথ্যা মামলা হামলা চাপিয়ে দিয়ে এবং বিরোধী নেতাকর্মীদেরকে হত্যা করে, বিরোধী নেতা কর্মীদেরকে গছ ছাড়া বাড়ি ছাড়া করে যে নির্বাচন হয়েছে, এটা আসলে প্রহসনমূলক নির্বাচন, এটা আসলে জোরপূর্বক, এবং যে নির্বাচনে মানুষের কোনো প্রকার সম্পৃক্ততা ছিল না, এবং ছিল না বিদায় মানুষের উপর কিন্তু অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন বিভিন্ন ট্যাক্সের বোঝা দিয়ে মানুষকে কিন্তু বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষকে দমিয়ে রেখেছিল। সেটা আসলে 5ই আগস্টের পরে সেটা এখন উন্মুক্ত একটা পরিবেশ এসছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের জনগণের যে বিশ্বাস বা জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকারের যে অন্যায় অত্যাচার বা আপনার এখন আমাদের কিছু বন্ধুরা যে 5 তারিখের পরে একটা রাজনৈতিক দলে মুভমেন্ট চেঞ্জ হয়েছে, বা 5 তারিখের পরে কিছু রাজনৈতিক দলের নতুন মুখের আবির্ভাব হয়েছে, সেটা আসলে আমরা ভেবেছিলাম সবাই মিলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ দিন যে নির্বাসিত জীবন যেমন থাকা অবস্থায় কিন্তু তিনি হুলিয়া মাথা নিয়ে তিনি মিথ্যা মামলায় কারাভোগ করে নাই, কিন্তু মিথ্যা মামলা হামলা নিয়ে তিনি কিন্তু আমাদেরকে যেভাবে আগলিয়ে রেখেছে, আমাদেরকে যেভাবে নেতৃত্ব দিচ্ছে, শুধু বিএনপি নয়, বিএনপির সাথে যারা মুক্তিকামী মানুষ তাদেরকে উনি বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছে, আমাদেরকে আগলিয়ে রেখেছে এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। যদি 5 তারিখে আওয়ামী লীগের পতন না হতো বা শেখ হাসিনা পালিয়ে নিয়ে যেত, আজকে যারা গুপ্ত রাজনীতিতে মেতে উঠেছে, আপনারা জামাত ইসলাম বা জামাত শিবির, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচ্যের মানে শিক্ষা প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে এইভাবে জালিয়াতি বা আমি মনে করি এটা শেখ হাসিনাকে ছাড়িয়ে গেছে। তাদের যে অন্যায়, তাদের যে ভোট জালিয়াতির প্রক্রিয়া, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এবং আমি মনে করি ছাত্র রাজনীতি, ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচিত ছাত্রছাত্রীদের ভোটে, কিন্তু সেদিন আমরা দেখেছি, আমরা বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এবং ওইটার সাথে সংশ্লিষ্ট প্রশাসনিক শিক্ষক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা এটার সাথে সংশ্লিষ্টতা এবং তাদের যে ভূমিকা, তাদের যে এটা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কি ভয়ভীতি, কি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। যারা বিরোধী মত তাদেরকে কোনো অবস্থায় ভোট কেন্দ্র তো যাওয়া দূরের কথা, তাদের প্রার্থীর প্রচারণা করতে দেয় না, ঠিক একই কায়দায় একই কৌশলে। আমি মনে করি এটা তারা শেখ হাসিনার কাপড়ের নিচে ছিল তখন 5ই আগস্টের পরে তাদেরকে আমরা দেখি নাই। আপনার আজকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্র শিবিরের নেতৃত্ব দিচ্ছে, এটা হাসনাত কাইম তো ছাত্রলীগের নামধারী একটা ক্যাডার ছিল। সেটা আমরা যখন আন্দোলন সংগ্রাম করতাম, আমরা যখন মুভমেন্ট করতাম, তখন আমরা দেখতাম বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন রাজপথে তারা যে ছাত্রলীগের বেড়ার স্লোগান দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাসিনার স্লোগান দিয়ে তারা বিরোধী দল অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন বিভিন্ন বিরোধী দলের মতের উপর যে তাদের নির্যাতন নিপীড়ন এবং তাদের যে ভূমিকা ছিল, সেটা আসলে তারা দায় এড়াইতে পারবে না। এখন তারা আবার মুখোশ পাল্টি, এখন আবার তারা ছাত্রলীগের ভূমিকা নিয়ে, ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে তারা এখন বিভিন্ন প্রতিষ্ঠান দখলের পায়তারা করছে। আমরা বলতে চাই, আমরা জাতীয়তাবাদী আদর্শের চেতনা এবং জাতীয়তাবাদী আদর্শের শক্তি যতদিন আমাদের গায়ে, যতদিন আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত আমি মনে করি তাদের ইতিহাস, 71-এর ইতিহাস, তাদের যে দেশ বিরোধী ষড়যন্ত্র, সেই দেশ বিরোধী ষড়যন্ত্র তাদের যে মুখোশ উন্মোচন করতে পারে এদেশের মানুষ কিন্তু সব জানে, সব স্পষ্টবাদী জানে। হয়তো মূলত তারা কিছু প্রশাসনিক কিছু সচিব পর্যায়ে বা রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির বলয় নিয়ে তাদের এই ধরনের বল প্রয়োগ করছে। আমি মনে করি এটা কারচুপি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে সেটা আসলে আমরা আশা করি নাই তাদের কাছ থেকে, শিক্ষক সমাজ কাছ থেকে এই ধরনের আশা করাটা আমরা আসলে দুঃখজনক। এটা আমরা অতীতে এই ধরনের অন্যায় বা জালিয়াতি আমরা ফেস করে আসছি। এখন আমরা এই ধরনের কর্মকাণ্ড ফেস করতে হবে বা কর্মকাণ্ড আমাদেরকে মোকাবিলা করতে হবে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। তবে আমি মনে করি আজকে যারা তাদের মুখোশ উন্মোচন হয়েছে, তাদের যে অতীতের বর্তমান যে কর্মকাণ্ড সেটা নিয়ে এদেশের মানুষ অনেক হতাশা আছে। অথচ
তারা বিএনপিকে বলছে, বিএনপির নামে বিভিন্ন বিভিন্ন ভুয়া আইডি খুলে বিএনপিকে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং বিএনপিকে বলছে যে ছাতাবাজ, দখলবাজ। কিন্তু আমরা মূলত দেখেছি, আপনারা যদি এই বিষয়ে আপনার সরজমিনে প্রতিবেদন করেন বা সরজমিনে যাচাই বাছাই করেন, তাহলে বিএনপির, আমি মনে করি বিএনপির কোনো দায়িত্বশীল কর্মী যে এই সমস্ত যেমন ছাতাবাজ, দখলবাজের সাথে সম্পৃক্ত নাই। সম্পৃক্ত শুধুমাত্র তারা বিএনপিকে ঘায়েল করার জন্য এক ধরনের মিডিয়া কু সৃষ্টি করছে এবং মিডিয়ার কুর মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য দেশে বিদেশে এবং তারা বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। যেমনি ভাবে ইলিয়াস হোসেন, যেমনি ভাবে আপনি কি ভট্টাচার্য, পিনাকি ভট্টাচার্যদের মতো কিছু ইউটিউবার আজকে বিএনপির প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে যেভাবে প্রভাকাণ্ড চালাচ্ছে এবং তাদেরকে ভাবমূর্তি নষ্ট করছে, এটা আসলে আমি মনে করি এই দেশের আরো একটা গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমাদেরকে অবশ্যই, আমরা যেহেতু দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রামে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ আওয়ামী লীগের ক্যাডারদেরকে মোকাবিলা করে আমরা টিকে আছি, বেঁচে আছি। এখনো আমরা যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমরা দেশে দল এবং দেশের প্রয়োজনে আমরা আত্মহত্যা বা আত্মত্যাগ করতে, স্বীকার করতে আমরা প্রস্তুত ইনশাল্লাহ। আমি মনে করি আজকে জাতীয়তাবাদী আদর্শের এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া 19 দফাকে আমরা বুকে ধারণ করে এবং তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি মনে করি আমাদের সকল নেতা কর্মীদেরকে নিজ নিজ দায়িত্ব নিয়ে তারা তাদের ভূমিকা রাখবে এবং আমাদের বিরুদ্ধে যেসব অপপ্রচার, প্রভাকাণ্ড এবং মিডিয়া কু হচ্ছে সেই সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, আসলে আমরা দেখেছি ইতিমধ্যে ইসলামী জামাত ইসলাম সহ বিভিন্ন ইসলামী দলগুলা তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে তারা 18 তারিখে সম্ভবত একটা সমাবেশের ডাক দিয়েছে। সেটা আমি মনে করি এটা অত্যন্ত অবান্তর বিষয়। আমি মনে করি এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে নির্বাচন দিতে শিখেছে। তারা পিয়ার পদ্ধতি, আপনি বিগত সময় কিন্তু হাসিনার শাসন আমলে ছিল ইভিএম পদ্ধতিতে। ইভিএম এর যে যন্ত্রাংশ 3000 কোটি টাকার যন্ত্রাংশ কেনার নামে তারা যে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রকে